স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি আমি কাউকে খুন করিনি স্যার। এটা কি জানো? ডিএনএ রিপোর্ট স্যার। তাহলে এটাও জানো যে এর রিপোর্টে কি লেখা আছে। আর তারপরেও তুমি চাইছো যে আমি মেনে নেবো যে তুমি কোনো দোষ করনি, তুমি দোষী নও। স্যার স্যার আপনি আমাদের শিখিয়েছেন সত্যের থেকে বড় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই স্যার। এই কেসটার সত্যিটাও তাই স্যার। আমি আমি কাউকে খুন করিনি স্যার, সত্যি বলছি স্যার। আমি তুমি যদি খুন না করে থাকো তাহলে তোমার রক্ত ওই অস্ত্রতে লাগলো কি করে পঙ্কজ? আমি জানি না স্যার। ড্যাম ইট! জানো না মানেটা কি? হ্যাঁ, এই যে তোমার হাতে চোট লেগেছে, ওই যে রক্ত চিহ্নটা রয়েছে, সেটাই চিৎকার করে বলছে খুনি তুমি পঙ্কজ, তুমি। আমি আপনাকে বলেছিলাম স্যার, আমি অটো করে যখন বিউরো আসছিলাম তখন কেটে গেছিল স্যার। স্যার এটাও তো হতে পারে যে কেউ পঙ্কজকে ফাঁসানোর চেষ্টা করছে। পঙ্কজ, যে লোকটা তোমার হাত কেটেছিল হয়তো সেই তোমার রক্তের স্যাম্পল নিয়ে গেছে ক্রাইম সিনে রাখার জন্য। স্যার না স্যার, স্যাম্পল ছিল না ওর কাছে। ও যখন আমার হাত কেটেছিল তখন সঙ্গে সঙ্গে রক্ত বেরোয়নি স্যার। ও চলে যাবার পর আমার রক্ত বেরিয়েছিল। ওর কাছে আমার স্যাম্পল থাকতেই পারে না স্যার। যদি তোমার রক্ত কেউ না নিয়ে থাকে তাহলে তোমার রক্ত ক্রাইম সিনে শুধু একটা কারণেই যেতে পারে পঙ্কজ, আর সেটা তখনই যখন তুমি ওখানে খুন করতে গিয়েছিলে। স্যার এ তো অদ্ভুত ব্যাপার। স্যার পঙ্কজ যদি মিথ্যে বলতো, আমাদের বিভ্রান্ত করতে চাইতো, তাহলে তো বলতেই পারতো যে ওর স্যাম্পল কেউ নিয়ে চলে গেছে, কিন্তু ও আমাদের সত্যি বলল। তাহলে ওর সত্যির কি কোনো দাম নেই স্যার? হ্যাঁ অভিজিৎ, সত্যির অনেক দাম আছে, কিন্তু আপাতত এই কেসের একটাই সত্যি, এই খুনের একজনই সাসপেক্ট, আর সে হলো পঙ্কজ। আমি তোমাকে সিআইডি থেকে সাসপেন্ড করছি। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি খুন করিনি, আমি আমার বাবার দিব্যি করে বলছি স্যার। তোমার গান আর ব্যাচ। স্যার, একজন ছেলে তার বাবার শ্রাদ্ধের দিন কিভাবে তার মিথ্যে দিব্যি কাটতে পারে স্যার? আমি তোমাকে জিজ্ঞেস করিনি ফেডরিক। গান আর ব্যাচ।
এটা অন্যায় হচ্ছে, এটা খুবই অন্যায় হচ্ছে। নো অফেন্স স্যার, কিন্তু আপনি আপনি সবসময় আমাদের উপরে এইভাবে সন্দেহ করতে পারেন না স্যার। এটা তুমি কি বলছো অভিজিৎ? কি ভুল বললাম আমি? যখনই কোনো সিআইডি অফিসারকে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, আপনি আমাদের উপর কখনোই ভরসা করেন না। এটা তুমি কি বলছো অভিজিৎ? আমি তোমার কাছে এটা আশা করিনি। স্যার, আমাদেরও আপনার কাছে কিছু আশা থাকে স্যার। আপনার একটা ইশারায় আমরা যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত থাকি। তাহলে এটুকু আশাও কি অন্যায় যে আপনি খারাপ সময় আমাদের পাশে থাকবেন, আমাদের আপনি সহযোগিতা করবেন? তোমাদের আমি সহযোগিতা করি না? সত্যিটা জানার চেষ্টা করিনি? সত্যিটা জানার চেষ্টা করে অনেকবার আপনি আমাদের আত্মসম্মানে আঘাত করেছেন স্যার। আমাদের দায়িত্ব আর কর্তব্যকে আপনি সন্দেহ করেছেন। যখন আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল, আপনি আমার উপরে ভরসা করেননি স্যার। আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নিজেকে নির্দোষ প্রমাণিত করছে, ওকে জেলেই থাকতে হবে। যখন দয়াকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, তখন ওকেও আপনি ভরসা করেননি স্যার। কিন্তু হয়তো আপনি একটা কথা ভুলে গেছেন, একবার আপনাকেও এরকম মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল স্যার। সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ আপনাকে সন্দেহ করেনি। আমরা শক্ত দেওয়াল হয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম স্যার, যাতে আপনাকে কেউ ক্ষতি করতে না পারে। তাহলে আমাদের খারাপ সময় কি আপনি আমাদের পাশে দাঁড়াতে পারেন না? অভিজিৎ কোনো অপরাধীর থেকেও বিপজ্জনক একজন ইমোশনাল সিআইডি অফিসার। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অভিজিৎ। আমি তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। পুরবি, আজ থেকে পঙ্কজের কেস তোমরা দুজন ইনভেস্টিগেট করবে। শুধু শুধু তোমরা দুজনে। ঠিক আছে স্যার। এখন আমার উপরে আপনার এতটুকুও ভরসা নেই যে এই কেসটাকে আমি নিউট্রাল ভাবে দেখতে পারবো কিনা। এত বছর ডিউটির পর এরকম মেডেল তো ভাগ্যবানেরাই পায়। থ্যাংক ইউ স্যার। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়িয়ে পড়ো। চলো এটাও করে দেখে নি। আপনি এসে গেছেন স্যার। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। আরে এ তো নকল। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। হোয়াট? কখন? আচ্ছা, ঠিক আছে।
তা অভিজিৎ, বিক্রম বিজয় খুন হয়েছে। বিক্রম বিজয় মানে ওই কেলেঙ্কারি কেসের? হ্যাঁ হ্যাঁ, ওই বিক্রম বিজয় আজও আইনকে ফাঁকি দিয়ে পালাচ্ছিল, আর আজও খুন হয়েছে ওরই বাড়িতে। একদিন না একদিন তো এটা হওয়ারই কথা ছিল স্যার, এত শত্রুও পুষেছে ঘরের মধ্যে। স্যার আই এম রিয়েলি সরি স্যার, একটু লেট হয়ে গেলাম। কি ব্যাপার পঙ্কজ, কোথায় ছিলে তুমি? স্যার আসলে বাবার শ্রাদ্ধ ছিল আজ, তাই মন্দিরে গেছিলাম পুজো দিতে। ঠিক আছে, আর এটা হাতে কি হয়েছে? আরে স্যার আসতে গিয়ে লেগে গেল, তেমন কিছু না, খুব বেশি লাগেনি স্যার। ঠিক আছে, তৈরি হয়ে নাও, একটা মার্ডার কেস এসেছে। আর শোনো, কার আবার মার্ডার হলো? বিক্রম বিজয়ের। সিআইডি? হ্যাঁ, স্যার আমি গোপাল, বিক্রম স্যারের ম্যানেজার। এই তিনজন কারা? এ মোহিত, বিশাল আর ও হলো রাঘব, এরা স্যারের সিকিউরিটি গার্ডস। ও, আর ইনি? ইনি বিক্রম স্যারের ওয়াইফ মধু ম্যাডাম, আর বাকিরা সব স্টাফ। বডি কোথায়? স্যার বডি ভেতরে আছে। এই ঘাড়ে আঘাত করেছে আর পেট আর বুকেও মেরেছে। খুনি এটা শিওর হতে চেয়েছিল যে কোনোভাবেই যেন এ বেঁচে না যায়। মনে হচ্ছে এটা দিয়ে আঘাত করেছে এর ওপর। বিক্রমের ফোনে শেষ মেসেজটা কোনো আননোন নাম্বার থেকে এসেছিল। নিজের পিঠ আমার দিকে করে দাঁড়াও। পিঠ আমার দিকে মানে ওই লোকটা কি একে নিজের মুখ দেখাতে চায়নি নাকি? এই দেখুন স্যার, ফুলদানি থেকে আমি কি পেয়েছি, অডিও রেকর্ডিং ডিভাইস। অডিও রেকর্ডিং ডিভাইস? নাম তো জানি না, কিন্তু ও যেভাবে প্রস্তুতি নিচ্ছিল ওটা দেখে তো মনে হচ্ছিল যেন ওনার কোনো বিশেষ ক্লায়েন্ট হবে, আর উনি বিক্রমের সাথে দেখা করতে চাইছিলেন। এই ক্লায়েন্ট বিক্রমের কন্ট্যাক্ট এলো কি করে? স্যার আমার জন্যে ও আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। ও বিক্রম স্যারের পুরো ইতিহাস ভালো করে জানতো, আর বিক্রম স্যার ওর এই হোমওয়ার্কে খুব ইমপ্রেসড হয়েছিল, আর উনি আমাকে মিটিং ফিক্স করতে বলেছিলেন। আপনি ওর সঙ্গে আগে দেখা করেছিলেন? না স্যার, ওই ফোন করেছিল, আর সেটাও প্রাইভেট নাম্বার থেকে। তাহলে আপনারা মিটিং এর আগে সবকিছু দেখে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই রুমটা খুব ভালো করে চেক করে নিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে এই অডিওর রেকর্ডিং ডিভাইস এটা রুমের মধ্যে এলো কি করে? স্যার এটা কোথায় ছিল? ফ্লাওয়ার পটের মধ্যে। ফ্লাওয়ার পটে? ওটা তো তুই চেক করেছিলিস না মোহিত? আমি চেক করেছিলাম স্যার, কিন্তু আমি এটা ফ্লাওয়ার পটে দেখতে পাইনি।
দেখতে পাননি? আগে না। আচ্ছা, কিভাবে তুমি দেখলে না? ব্যুরো চলো, ওখানে সবাই খুব ভালোভাবে দেখতে পায়। মোহিতের উপর নজর রাখবে। গুলি চালাবে না। কৈলাস স্যার, আপনি? কে ইনি? ইনি সিবিআই অফিসার কৈলাস বাবু। কেমন আছেন স্যার? দারুণ। কি ব্যাপার স্যার, হঠাৎ করে আপনি আমাদের রাস্তা আটকে দিলেন? অভিজিৎ আমার ওই লোকটাকে চাই যে তোমাদের সিআইডির গাড়িতে বসে আছে। মোহিত? ও ও আমাদের অপরাধী স্যার, ওকে আমরা ব্যুরোতে নিয়ে যাচ্ছি ইন্টারোগেট করার না জন্য। অভিজিৎ, ও অপরাধী নয়, ও একজন সিবিআই অফিসার। কি বলছেন আপনি? এই মোহিত সিবিআই অফিসার? কিন্তু স্যার, এ তো ওই বিক্রমের ওখানে গার্ডের চাকরি করছিল। দেখাবার জন্য, সত্যিটাকে লুকোবার জন্য। কিরকম সত্যি স্যার? মোহিত একজন আন্ডার কভার। ও আমার কথাতেই ওখানে ডিউটি করছিল, আর আমার কথাতেই ও বিক্রমের ওখানে রেকর্ডিং ডিভাইসটা লাগিয়েছিল। আর এই কারণে কিছুই বলতে হচ্ছিল না। আন্ডার কভার মরে যাবে, কিন্তু প্রোটোকল ভাঙবে না। না ঠিক আছে স্যার, ওই অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, খুনের ব্যাপার তো, জাস্ট জেনারেল জিজ্ঞাসাবাদ। আর আমরা ওই অডিও রেকর্ডিংটা পেতে পারি স্যার? আমরা জানতে চাই যে খুনি আর বিক্রমের মধ্যে কি কথা হয়েছে। আপনি এসে গেছেন স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওইখানে আপনার ফাইলটা আছে, ওখানে পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যান পড়ে আছে, এবং আমার স্থির বিশ্বাস যে আপনার খুব পছন্দ হবে। এ তো নকল। আরে, মনে হচ্ছে এই বিক্রম বিজয় খুনিকে চেনে, সেই কারণে খুনি ওকে নিজের মুখ দেখতেই দেয়নি। আর যখন বিক্রম জানতে পারে যে যে টাকাগুলোকে দেওয়া হয়েছে সেগুলো নকল, তখন সে বিক্রমকে খুন করে আর ব্যাগ নিয়ে চলে যায়। একটা কাজ করি আমরা, এই মোহিতকে, আন্ডার কভার পুলিশকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আই এম সরি স্যার, এই কেসটা এখনো বন্ধ হয়নি। এই জন্য আমি যদি আপনাদের এর থেকে যদি কিছু বেশি বলি তাহলে প্রোটোকল ভাঙা হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। দেখো মোহিত, আমি তোমার প্রোটোকলকে রেসপেক্ট করি। এমন তো কিছু পেয়েছো তোমার ইনভেস্টিগেশন চলাকালীন যেটা হয়তো তোমার প্রোটোকলের মধ্যে পড়ে না, আর সেই জন্য তুমি আমাদের কিছু বলতে পারো। কিছু তো একটা বলবে যে সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। আমি আপনাদের শুধু এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে সিবিআই এই বিক্রমের পিছনে পড়েছিল। আজ থেকে 15 বছর আগে, সাল 2002-তে সিবিআই এক আন্ডার কভার অফিসারকেও বিক্রমের পিছনে লাগিয়েছিল কিছু বিশেষ প্রমাণ জোগাড় করতে, কিন্তু কিছু পাওয়া যায়নি। আর আনফর্চুনেটলি আমাদের এই অফিসার মারা যান। এক মিনিট, নাম কি ছিল এই অফিসারের? ইন্সপেক্টর অধিরাজ। ইন্সপেক্টর অধিরাজ? এই বোতলে যে রক্তটা আছে, এই রক্তে বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে। বিক্রমের ডিএনএ ছাড়াও অন্য কারো ডিএনএ আছে? তুমি বলতে চাইছো অন্য কেউ ছিল? কে ছিল সালুকে? ক্রিমিনাল ডাটাবেসের সঙ্গে কম্পেয়ার করে দেখেছিলে, ম্যাচ করে দেখেছিলে তুমি? তার দরকার পড়েনি। প্রয়োজন ছিল না কি বলছো সালুকে? সেটা কার ডিএনএ? ওই ডিএনএ হ্যাঁ, পঙ্কজের। হোয়াট? ওই ডিএনএ পঙ্কজের? আমাদের পঙ্কজের? আমাদের পঙ্কজের। এটা কি করে হতে পারে? সিআইডি অফিসার হলো পঙ্কজ। সিআইডি অফিসার পঙ্কজ খুন করতে পারে? আমাদের একজন অফিসার খুনি? কিন্তু স্যার, পঙ্কজ কেন খুন করতে যাবে? সেটাই তো, সিআইডি অফিসার কেন খুন করতে যাবে? স্যার, বিক্রমের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে পুলিশ একটা বেবারিশ মোটরসাইকেল পেয়েছে স্যার। কার মোটরসাইকেল ছিল ওটা? স্যার, ও পঙ্কজের ওটা। ভাবছিলাম তাই। তার মানে
পঙ্কজের বাইকটা পাওয়া গেল ওখানে, আর আপনাদের কারুর অবাক লাগলো না? ফ্রেডি, বিক্রম বিজয় যে মারা গেছে আজ 15 বছর আগে, অধিরাজ বাবু পঙ্কজের বাবা একটা আন্ডার কভার কব বডিগার্ড সেজে বিক্রম বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল, আর সেই কারণে ও মারাও গেছে। তার মানে স্যার পঙ্কজ এটা ভাবে যে পঙ্কজের বাবার মৃত্যুর পিছনে এই বিক্রম বিজয়ের হাত রয়েছে, আর এই জন্য ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। পঙ্কজ এখন কোথায়? আরে স্যার, আপনারা? আরে এই প্রশ্নটাই তো আমরা তোমাকে জিজ্ঞেস করছি। তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ ছিলে। আরে স্যার, বাইক চুরি হয়ে গেছিল আমার। এই সামনে থানাতেই রিপোর্ট লেখাতে এসেছিলাম। এই দেখুন। আমরা জানি তোমার বাইকটা কোথায়। আপনারা কি করে জানলেন স্যার? তোমার বাইক বিক্রম বিজয়ের বাড়ির কাছে পেয়েছি। সেই বিক্রম বিজয় যে তোমার বাবার খুনি। যখন বিউরোতে এসিপি স্যার বললো যে বিক্রম বিজয়ের খুন হয়েছে, তখন তুমি জানতে না ওই বিক্রম বিজয়? হ্যাঁ স্যার। আরে তাহলে তুমি বিউরোতে কেন বললে না? তোমার বলা উচিত ছিল যে বিক্রম বিজয়ই তোমার বাবার খুনি। স্যার, বাবার শ্রাদ্ধ ছিল স্যার। মন্দির থেকে ব্যুরো আসছিলাম, ওনার ব্যাপারেই ভাবছিলাম, আর কিছু খেয়াল ছিল না স্যার। একদম কিছু মাথায় আসছিল না, বুঝতেই পারছিলাম না কি করব। আর এই যে তোমার হাতটা কাটা, এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, এটা তো মন্দির থেকে যখন আমি অটোতে ফিরছিলাম। কি হলো স্যার? তাহলে একজন অচেনা লোক আঘাত করে চলে গেল, হ্যাঁ? এমনি অকারণে? স্যার, আমি জানি বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু এটাই সত্যি। আচ্ছা পঙ্কজ, তুমি সবসময় তো বাইকে করে বিউরোতে আসতে, হঠাৎ তুমি অটো করে কেন এলে? হঠাৎ করে না স্যার, আমার বাইক তো দুদিন ধরে খারাপ হয়ে রয়েছে। তাহলে তোমার খারাপ হয়ে যাওয়া বাইকটাকেও নিয়ে গেল, সে ওটাকে রিপেয়ার করলো, আর ঠিক হয়ে যাওয়ার পর ওটাকে একটা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে এলো, তাও কাকতালীয় ভাবে এমন একজনের বাড়িতে ফেলে দিয়ে এলো যার আজই খুন হয়েছে, আর যে তোমার বাবার খুনিও। স্যার, আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে ওই বিক্রম বিজয়কে আমি মেরেছি? যদি এই পঙ্কজ নিজের বাড়ি থেকে বিক্রম বিজয়ের বাড়িতে যায়, তো এখানে এই জাংশন থেকেই গিয়েছে। স্যার, সিগন্যালে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই আমরা জানতে পারবো যে পঙ্কজ ওই বাইকে করে এখান থেকে গিয়েছিল নাকি ওটা অন্য কেউ ছিল। এক মিনিট রিওয়াইন্ড করো, পজ করো। স্যার, এই দেখুন, একে পঙ্কজের মতনই দেখতে লাগছে না? বাইকের নাম্বার হলো XYA4784। স্যার, পঙ্কজের বাইকের নাম্বারও এটাই। পুরবি, এই পঙ্কজ এতটা তো ভুল করবে না যে একটা অপরাধ করতে যাওয়ার আগে রাস্তায় আর একটা অপরাধ করবে, সিগন্যাল ভাঙা। নিশ্চয়ই কেউ আছে যে পঙ্কজকে ফাঁসাতে চাইছে, আর সেই কারণে ও সিগন্যালটা ভেঙেছে, যাতে আমাদের যে সন্দেহটা আছে পঙ্কজের উপর, ওটা আরো মজবুত হয়। কিন্তু স্যার, পঙ্কজকে কে ফাঁসাতে চাইবে? হতে পারে ওর কোনো পুরনো শত্রু। স্যার, আমার এমন কোনো পুরনো শত্রু নেই যে আমাকে ফাঁসানোর জন্য এরকম কিছু করবে স্যার। পঙ্কজ, খুব ভালোভাবে চিন্তা করো, কেউ তো হবে। না স্যার। যদি তোমার কোনো শত্রু না থেকে থাকে, তাহলে এই খুন তুমিই করেছো। তুমি নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো তুমি, আর সেটাও ওনার মৃত্যুবার্ষিকীতে। স্যার, আমার প্রতিশোধ নেবার কোনো মেন্টালিটি নেই স্যার। আমি খুনি না স্যার, আমি একজন সিআইডি অফিসার। যতদূর বাবার কথা স্যার,
আমি তো ওনাকে ভালো করে দেখিও নি। স্যার আমার তো এমন কিছু মনেও নেই যে উনি আমাদের সঙ্গে কখনো টাইম স্পেন্ড করেছেন বা আনন্দ করেছেন। স্যার উনি হয়তো কখনো ভাবতেনও না যে ওনার একটা ছেলে আছে যার ওনাকে প্রয়োজন। তার মানে হলো তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল না? স্যার উনি একজন আন্ডারকভার কপ ছিলেন, বেশিরভাগই নিজের কাজে ব্যস্ত থাকতেন। বাড়ি, সংসার, সন্তান, পরিজন সেসব নিয়ে উনি কোনোদিন মাথায় ঘামাননি। আমাকে শুধু আমার মাই মানুষ করেছেন স্যার। কিন্তু তাও বলছি পঙ্কজ, তোমার নিজের বাবার সাথে কোনো না কোনো স্মৃতি তো জড়িয়ে থাকবে না? কিছু মনে আছে? শুধু স্যার এইটুকুই মনে আছে আমার স্যার, আমাকে উনি মেলায় ঘুরতে নিয়ে যেতেন, কিন্তু মেলায় নিয়ে যাওয়ার আগে উনি আমাকে হসপিটালে নিয়ে যেতেন প্রতিবার। কি? হসপিটালে? ওটা কেন? হয়তো ছোটবেলায় আমি খুব অসুস্থ থাকতাম, আর উনি হসপিটালে নিয়ে যেতেন, আর আমার খুব ব্যথা লাগতো স্যার। যন্ত্রণা? পঙ্কজ, কোথায় যন্ত্রণা হতো? স্যার পিঠে, এখানে স্যার। পিঠে? পঙ্কজ, ডাক্তার পিঠে কি করতো? না স্যার, তেমন কিছু মনে পড়ছে না স্যার। মনে করো পঙ্কজ, মনে করো কি করতো? তোমার পিঠে ইঞ্জেকশন দিত বা পিঠের থেকে রক্ত বার করতো? কি করতো মনে করো? স্যার 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 ড্রিল মেশিন দিয়ে কিছু করতো হসপিটালে। কি বলে? ড্রিল মেশিন দিয়ে? আর তারপরে তোমার পিঠে যন্ত্রণা হতো? খুব ব্যথা করতো স্যার, আমি তো এক সপ্তাহ ঠিক করে বসতে পারতাম না। আর তারপর বাড়ি যাবার পর তোমার ঘুম পেত, অদ্ভুত কিছু মনে হতো, মাথা ঘুরতো? হ্যাঁ স্যার। স্যার মেলায় যখন আমি ঘুরতে যেতাম তখন ঘোরের মধ্যে থাকতাম স্যার, সারাক্ষণ মাথাটা ঝিমঝিম করতে আর ঘুরতো স্যার। কিন্তু স্যার এই কথাটার কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে বস। আমার মনে হচ্ছে এর বাবা এর খুব কম বয়সে এর বোন ম্যারো ডোনেট করে দিয়েছিল। কিন্তু স্যার বাচ্চাদের বোন ম্যারো ডোনেট করা তো বেআইনি কাজ। বেআইনি কাজ, কিন্তু আমার মনে হচ্ছে বস টাকার জন্য বা যে কোনো কারণেই হোক ওই ডক্টর এর বাবার জন্য এই সমস্ত করেছে। সেটা বুঝলাম স্যার, কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে ওই ঘটনাটার এই কেসের সাথে কি সম্পর্ক। কানেকশন এইটা পুরোপুরি, যখন কাউকে বোন ম্যারো ডোনেট করা হয়ে থাকে তখন যাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তির হিউম্যান কাইমারিজম হয়ে যায়। হিউম্যান কাইমারিজম? এটা কি ডক্টর সালুখে? মনে করো যে লোকটাকে বোন ম্যারো ডোনেট করা হয়েছে সেই ব্যক্তিটির শরীরে দুটো ডিএনএ তৈরি হয়ে যায়। একটা ডিএনএ সেইটা যেটা ওর নিজের অরিজিনাল, আর দ্বিতীয় ডিএনএটা তার যার বোন ম্যারো তাকে ডোনেট করা হয়েছে তার। তার মানে ডক্টর, পঙ্কজের বোন ম্যারোটা যে পেয়েছে তার রক্তেও এই পঙ্কজের ডিএনএ আছে? এক্স্যাক্টলি দয়া বস, আমার মনে হচ্ছে সেই ব্যক্তিটা একটা বিশেষ লোক যার জন্য পঙ্কজের বাবা এই কাজ করেছিলেন। এমন কোন বিশেষ লোক যে পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের খুব কাছের মানুষ ছিলেন, আর তার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ও একটা খুন করে বসে। কিন্তু কে? দয়া। হাই স্যার। হ্যালো অভিজিৎ। হাই দয়া। হ্যালো, গুড। সরি, আপনাকে এরকম একটা জায়গাতে ডেকে আনতে হলো। অভিজিৎ, যে ইনফরমেশন তোমার দরকার ছিল সেটা না সিআইডি অফিসে দেওয়া যেত না আমার অফিসে? থ্যাংক ইউ স্যার আমাদের সাহায্য করার জন্য। স্যার পঙ্কজ একজন সৎ অফিসার, আর যদি আপনার সাহায্যকে আমরা নিরাপরাধ প্রমাণ করতে পারি। অভিজিৎ, তোমার মনে আছে এক বিপজ্জনক অপরাধী ছিল রাকা, তাকে ধরতে তুমি আমাকে সাহায্য করেছিলে। তা ধরে নাও আমি সেটারই ঋণ মেটাচ্ছি। এসব আপনি কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের পঙ্কজের বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, যতটা আপনি দিতে পারবেন। আপনি
কাজ করেছেন না ইন্সপেক্টর অধিরাজের সঙ্গে? হ্যাঁ দয়া, অধিরাজ খুবই সৎ ইন্সপেক্টর ছিল আর সাহসীও। আমার তো এটা বলতে গর্ব হয় যে আমরা একসাথে কাজ করেছি। স্যার অ্যাকচুয়ালি আমরা এটাই জানতে চাই যে ওনার আন্ডারকভার মিশনের সময় ওনার সঙ্গে কারো কি কোনো গভীর সম্পর্ক হয়েছিল? আই মিন কোনো নতুন পরিবার সেরকম কিছু? অভিজিৎ, এই যে আন্ডার কভারদের যে দুরকম জীবন হয়, খুব কঠিন হয় সেটা সামলানো। এই পুলিশেরাও তো মানুষ হয় নাকি, আর তাদেরকেও সেই সীমাটা পেরিয়ে যেতে নেই যেটা ও পেরিয়ে গিয়েছিল। মানে ওনারও কারোর সঙ্গে ভালোবাসা হয়েছিল? ওনারও কোনো অন্য পরিবার ছিল? হ্যাঁ, অধিরাজের দ্বিতীয় স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। ও, আর অধিরাজ বাবুর মৃত্যুর পর এই দ্বিতীয় বাচ্চাটার কি হয়েছে? এই রহস্য সবসময় রহস্যই রয়ে গেছে। অধিরাজ ওই দ্বিতীয় বাচ্চাটাকে কোথায় রেখেছে, কিভাবে বড় করেছে, আর ওই বাচ্চাটা কোথায় গেল কেউ কিছু জানে না। আর এই যে বাচ্চাটা, মানে দ্বিতীয় বিয়ের বাচ্চাটা, কত বয়স ওর? এ পঙ্কজের থেকে 2-3 বছর বড় হবে। বিয়ে পঙ্কজের মায়ের সাথে আগে হয়েছিল, কিন্তু বাচ্চা দ্বিতীয় স্ত্রীর আগে হয়েছিল। হয়তো ওনার কোনো রোগ ছিল যার কারণে অধিরাজবাবু পঙ্কজের বোন ম্যারো ওকে দিয়েছিলেন। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হতে পারে খুনটা পঙ্কজের সৎ ভাইই করেছে। আর এখন প্রশ্ন এটাই যে পঙ্কজের এই সৎ ভাই কে সে, আর এখন কোথায়? আমার কিছু কিছু আইডিয়া হচ্ছে যে ওর সঙ্গে ঠিক কি হতে পারে। দেখুন স্যার, আমাদের আরো একটা সাহায্যের খুব প্রয়োজন। এই আন্ডারকভার মিশনের সময় আপনাদের সঙ্গে আর কারা কারা ছিলেন তার সবার ইনফরমেশন চাই, আর অধিরাজ বাবুর ডিটেলস। অভিজিৎ, এটা একটু মুশকিল হবে। জানি স্যার, এটা খুবই কঠিন, কিন্তু কাউকে নির্দোষ প্রমাণ করতে হবে। আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন, সমস্ত ইনফরমেশন আমাদের কাছেই থাকবে। ওকে। কেন? আরে ভাই, আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আজই আমার পুরো টাকা চাই। আজই আমাকে এই শহর ছেড়ে দিতে হবে। তোর হিসাব তো আমি আজ এখনই এই মুহূর্তে করব। তোর অ্যাকাউন্ট সিআইডি বন্ধ করবে। বাবার ধার মেটানো প্রত্যেক সন্তানের কর্তব্য, আর যে ছেলেটা করে তাকেই ভালো ছেলে বলা হয়, আর সেটা হলাম আমি। তুমি তো কিছু করনি, আমি নিয়েছি আমার বাবার মৃত্যুর বদলা। দেখো মোহিত, তোমাদের বাবা ইন্সপেক্টর অধিরাজ একজন সৎ, একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ছিলেন। কি ভাবছিলে তুমি তোমার মতন একজন অপরাধীর বাবা হয়ে গর্ব করতেন, নাকি পঙ্কজের মতন একজন সৎ সিআইডি অফিসারের উপর? তার সত্যি কথা বলতে তো বাবার সব সময়ই এই পঙ্কজের উপর গর্ব ছিল, আর ভালোবাসতো একেই বেশি। আমাকে তো উনি অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলেন স্যার, যাতে ওনার দ্বিতীয় পরিবারের ওপর কোনো আঁচ না আসে। তুমি যখন এই কথাটা জানতে আমাদের কাছে এলে না কেন? আমি তো তোমার ভাই, একসঙ্গে ধরতাম বিক্রমকে, তাও আইনের পথে। চাই না আমার তোমার সাহায্য। আমাদের বাবার হত্যাকারীকে কিভাবে ধরতে হবে, কিভাবে ওর উপর প্রতিশোধ নিতে হবে, এর প্ল্যানিং আমি আগে থেকে করে রেখেছিলাম, অনেক দিন থেকে। আর এটাই হলো কারণ আমার সিবিআই অফিসার হওয়ার। আর ঠিক আমার বাবার মতোই একটা আন্ডারকভার মিশনে গেছিলাম ওই বিক্রমের বিরুদ্ধে, কিন্তু এইবার তাকে সাজা দেওয়ার জন্য নয় স্যার, বরং ওকে শেষ করার জন্য। একজন সিবিআই অফিসার হয়েও তুমি অপরাধ করেছো,
তোমাদের মতো অফিসারের জন্যই সবাই আইনের উপরে ভরসা করতে পারে না। এই কাজে কেতন তোমাকে সাহায্য করেছিল না? হ্যাঁ স্যার, কেতনও আমার বাবার সাথে কাজ করত। সেও একজন আন্ডার কভার অফিসার ছিল। সেই আমাকে সবকিছু বলেছে। আর তার বলাতেই আমি জানতে পারি যে ছোটবেলায় আমার একটা অপারেশনও হয়েছিল। আর যখন তুমি জানতে পারলে যে তোমার রক্তে দুটো ডিএনএ আছে, একটা তোমার আর একটা আমার, তুমি খুন করে আমাকেই ফাঁসিয়ে দিলে। হ্যাঁ, আর এই জন্য আমার রক্ত বার করে আমি অস্ত্রের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপর তোমার হাত কেটেছিলাম, যাতে এক তীরে দুই পাখি মরে। আমার দুই শত্রু, আমার বাবার হত্যাকারী ওই বিক্রম। হ্যালো কৈলাস স্যার। স্যার, আমি বিক্রমের রুমেতে অডিও ডিভাইস লাগিয়ে দিয়েছি। আর তুমি আমাকে এত ঘৃণা করার কারণ কি ভাই? কেন করবো না বলো তো? আজ পর্যন্ত সবকিছু তুমি পেয়েছো। আমাদের বাবার নাম, ওনার ভালোবাসা, ওনার সম্মান, সবকিছু। আর দুঃখের বিষয় তো এটা যে এত কিছু পাওয়ার পরেও তোমার এতটুকু হুঁশ ছিল না যে আমাদের বাবার হত্যাকারী কে। স্যার, আজকে যদি আমি না হতাম তাহলে আমাদের বাবার হত্যাকারী আজও বেঁচে থাকতো এবং ঘুরে বেড়াতো। আর তুমি কি পেলে মোহিত? জেল? আর খুন করে তোমার বাবা কি পেল মরার পরে? লজ্জা? স্যার, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনারা আমার কাছে পৌঁছলেন কি করে? কারণ আমি এতটুকুও ভুল করিনি সমস্ত প্রমাণ পঙ্কজের বিরুদ্ধে করতে। সেটা তো আমরা জানতাম যে পঙ্কজ এ কাজ কোনোদিন করতে পারে না। আর বাকি রইল তোমার অবধি পৌঁছানোর। যখন আমরা দুটো ডিএনএর খোঁজ পেলাম, আমরা তোমার বাবা ইন্সপেক্টর অধিরাজের ব্যাকগ্রাউন্ড চেক করলাম। সেখান থেকেই আমরা জানতে পারি যে ওনার আরো একজন ছেলে আছে, তুমি। ব্যাস, আমরা সেই ছেলের ঠিকুজি খুঁজে বার করলাম। তোমার আর পুরো ব্যাপারটা ছবির মতন পরিষ্কার। অনেক ভুল করেছো তুমি মোহিত, মস্ত বড় ভুল করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। হয়তো যাবজ্জীবন জেল, না হলে ফাঁসি। ফ্রেডরিক, সরি স্যার, আমি জানি তোমার মনে শুধু আমার প্রতি ঘৃণাই আছে, কিন্তু আমি সত্যি জানতাম না আমার কোনো ভাই আছে। আমি জানি না তোমার সঙ্গে কি হবে, কিন্তু তুমি একটা কথা সবসময় মনে রেখো, আমি তোমার অপেক্ষা করব। I'll wait for you, brother. পঙ্কজ, দেখো, তোমার যে ভালো দিকটা আছে না, সেটা কিন্তু বাঁচিয়ে রাখবে খুব ভালো করে। ওয়েলকাম ব্যাক টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। স্যার, আই এম সরি স্যার, আপনি ঠিকই বলছিলেন। ইমোশনাল হয়ে আমি স্যার একটু বেশি বলে ফেলেছি। আই এম সরি। দেখো অভিজিৎ, তোমরা সবাই আমার কাছে শুধু সিআইডি অফিসার নও, তোমরা আমার গর্ব, আমার আত্মবিশ্বাস, তোমরা আমার শক্তি। তোমরা আর এসিবি প্রদ্যুমান আজ পর্যন্ত নিজের শক্তিকে সন্দেহ করেনি, না কোনোদিন করবে। সময় তো সব সময়ই মানুষের পরীক্ষা নেয়, কিন্তু কর্তব্যের পথে চলার সময়
যদি নিজের সন্তানের ওপরেও গুলি চালাতে হয়, আমাদের হাত যেন না কাঁপে।